আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুরুতে জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি। মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল, অটুট হবে ঐক্য। জাতীয় ঐক্য বাধাগ্রস্ত হওয়ার মতো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের। জুলাই বিপ্লবে পাশে থাকা শিবিরকে দেশ গঠনেও চান সার্জিস। বিদ্যুতের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন, আলামত মেলেনি বিস্ফোরক ব্যবহারের। এবং বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2024, দেশে দেশে খ্রিস্টীয় নববর্ষ বরণ শুরু, চোখ ধাঁধানো আয়োজন। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ থেকে এ দাবি জানায় তারা। তাদের মতে ঘোষণাপত্র তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবিও তাদের। খান আলমিনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। জুলাই বিপ্লব ঘোষণাপত্রের পরিবর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় লাখো ছাত্র জড়তা। বিকেলের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার এলাকা। মিছিলে মিছিলে মুখর হয়ে ওঠে সমাবেশ। 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ শাহরিয়ার হাসান আলভির পিতা আবুল হাসানের বক্তব্যের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। আপনারা আমাদের সরকার, আমরা একত্রে থাকতে চাই। অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন শহীদ মীর মুগ্ধের বাবা ও আহত খোকনচন্দ্র বর্মন। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিপ্লবের চেতনার সঙ্গে যারা বেইমানি করবে তাদের সমূলে উৎপাটন করা হবে। যে শব্দ দিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাটিত করতে হবে। কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 72-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। ন্যায্যতার ভিত্তিতে সেটি তৈরির দাবি নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, সেই প্রক্লেমেশন মেনে নিবে না। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি দিয়ে কোনো রকম টালবাহানা দেশের মুক্তিকামী জনতা সহ্য করবে না বলে হুঁশিয়ারি বক্তাদের। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। খান আলামিন, আরটিভি,
ঢাকা। এদিকে ভবিষ্যতে আর কোনো সরকার যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে এমন দাবি জানিয়েছেন মার্চ ফর ইউনিটিতে আসা ছাত্র জনতা। কেউ এসেছেন হত্যার বিচারের দাবিতে, আবার কারো দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতে। জুলাই হত্যা সাংবিধানিকভাবে স্বীকৃতি দাবি করেন তারা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। আবারও শহীদ মিনারে সেই জুলাই আগস্টের ছাত্র জনতার ঢল। এবার সরকার পতনের দাবি নয়, স্বীকৃতির দাবি। স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশপাশের এলাকা। সারা দেশ থেকে যুক্ত হয়েছেন হাজারো ছাত্র জনতা। আগতদের অনেকেই জুলাই আন্দোলনে তাদের অঙ্গ হারিয়েছেন। এই সরকারের কাছে চাওয়া যেন পিছনে যে স্বৈরাচার ছিল এরকম যেন গঠন না হয়, আর হাসিনার যেন খুব তাড়াতাড়ি বিচার হয়, এটাই আমাদের প্রত্যাশা। গাজীপুর বাসন সড়ক থানার সামনে আমাকে গুলি করা হয়েছে। আমাদের একটা অনুরোধ, সরকার যেন আমাদের দিকে তাকায়। সন্তানহারা মা ক্ষোভ জানিয়ে বলেন, স্বৈরাচার পালালেও তাদের দোসর রয়ে গেছে। আমার ছেলেকে মোহাম্মদপুর আল্লাহ করিমের সামনে হেলিকপ্টারে গুলি করে মারা হয়েছিল। আপনার ডাইন সাইড দা গুলি ঢুকিয়া কানার উপর দিয়া বাম সাইড দা চলবে ধুয়ে বাইরেছে। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আমার আক্ষেপ হলো একটাই, স্বৈরাচারী মাথাচাড়া দিয়ে উঠতেছে। আমাদেরকে কিছুদিন আগেও আমার স্বামীর উপরে আমার উপরে একটা হামলা হয়েছে। এই হামলার জন্য আমি একটু ক্ষিপ্ত আছি। আমি রাষ্ট্রের কাছে একটাই চাই, আমার ছেলের বিচার হোক। আমার ছেলে সহ যারা আহত নিহত হয়েছে সবার যেন বিচার হয়। ঢাকার বাইরে থেকে আসা অনেকেই জানান, তারা একক ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা চান না। রাষ্ট্র ব্যবস্থা হতে হবে বৈষম্যহীন। আমাদের যে একটা অভ্যুত্থান যে পরিপ্রেক্ষিতে হয়েছে সেটার এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো পরিপত্র দেওয়া হয়নি, আমাদের রাষ্ট্রীয় কোনো প্রোক্লামেশন দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছে বা যারা ছিল সকলে যেন সমান অধিকার পায়, সমানভাবে হয়, কোনো যেন বৈষম্য না হয়। জুলাই আগস্ট হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তারা। আমাদের দেশের মধ্যে যে ঐক্যটা সেটা যেন সবার মধ্যে ইউনিটিটা থাকে আর কি। শেখ হাসিনার শাস্তি চাই, যেন ভারত থেকে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে তুলে দেওয়া হয়। আমরা চাই খুনি হাসিনা যেন বাংলাদেশে আসে, আর এখন ছাত্র জনতা যেগুলো আন্দোলনগুলো করতেছে যেন ও বাংলাদেশে আসে আর ওনার ফাঁসি হয়। এদেশের রাজনীতিতে ব্যক্তি পূজা হচ্ছে, পরিবার পূজা হচ্ছে। ব্যক্তি কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক কোনো সংবিধান হতে পারে না। এআর বাদল, RTV, ঢাকা। বাগেরহাটে মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিটি শিক্ষার্থীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে সাইড দেয়া নিয়ে অন্য গাড়ির লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ওই গাড়ির লোকজন এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলছে পুলিশ ও সেনাবাহিনী। জাতীয় ঐক্যের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই বিপ্লবে পরিকল্পনার টেবিল ও রাজপথে সহযোদ্ধার ভূমিকায় থাকা ছাত্র শিবিরকে দেশ গঠনেও সহযোগী হিসেবে চান সার্জিস আলম। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম। অরণ্য গফুরের রিপোর্ট। নেতৃত্ব নির্বাচন ও নতুন বছরের দিক নির্দেশনার জন্য প্রতি বছর সদস্য সম্মেলন করলেও ফ্যাসিবাদী শাসনে প্রকাশ্যে এ সম্মেলন করতে পারেনি ইসলামী ছাত্র শিবির। 15 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে তাই ছিল উৎসবের আমেজ। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের নেতারা। জুলাই বিপ্লবের মাধ্যমে সব ধরনের ট্যাগিংয়ের রাজনীতির কবর রচিত হয়েছে বলে উল্লেখ করেন রাজনৈতিক নেতারা। আজ পর্যন্ত শিবিরের কোন নেতা কর্মীকে একটা বিলেট দিয়েও গ্রেফতার করতে পারেনি আমরা দেখেছি। রক কাটার ওই গল্প আর চলবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই যে শিবির করার কারণে কোন ব্যক্তিকে সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। অপশাসনের জন্য হুমকি মনে করায় ছাত্র শিবির সহ অনেককে শেখ হাসিনা নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে মন্তব্য করেন সার্জিস আলম। এই অভ্যুত্থানের হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে
যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ক্ষমতার ভিতরে ও বাইরে সব অবস্থায় আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমরা অনুরোধ করব, বিভেদ নয় ঐক্য চাই, সবাই মিলে দেশ গড়তে চাই, এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত তদন্ত শেষে এমনটাই জানালেন তদন্তকারী দল। রাতে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এসব তথ্য জানান তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথির ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেন তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গত বুধবার মধ্যরাতে হঠাৎই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জ্বলতে থাকে এমন আগুন। এর ভয়াবহতা এতই বেশি ছিল যে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রায় 10 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারপর থেকেই আগুনের সূত্রপাত নিয়ে সৃষ্টি হয় নানা প্রশ্নের। তবে সে রাতের সিসিটিভি ফুটেজে ষড়যন্ত্রের কোনো আলামত দেখা যায়নি। রাত 10টার পর থেকে আগুনে পুড়ে যাওয়া 7 নম্বর ভবনের করিডরগুলোতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। তবে 12টায় একটি কুকুরকে করিডরে ঘুরতে দেখা যায়। যদিও আগুন সূত্রপাতের আগ পর্যন্ত নির্দিষ্ট একটি চেয়ারেই বসেছিল কুকুরটি। রাত 1:32-এর দিকে অস্বাভাবিক একটি স্পার্ক হতে দেখা যায়, তারপরই জ্বলে ওঠে আগুন। তদন্তকারী দল বলছে ইলেকট্রিসিটির লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত। ভবনের নকশা ও টানেলের কারণে দ্রুত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে যায় আগুন। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূব দিকে বেরিয়ে গেছে। বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। তবে সচিবালয়ের গুরুত্বপূর্ণ বেশিরভাগ নথি অক্ষত রয়েছে বলেও জানান তারা। নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত, তারপরেও আমরা এই যে টিমকে এতদিন তো কেউ যেতে পারে নাই, আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে। অধিকতর তদন্তের প্রয়োজনে কিছু আলামত দেশের বাইরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তারা। আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। বিদায় নিচ্ছে দেশের ইতিহাসে অন্যতম আলোচিত বছর 2024। ছাত্র জনতার অগ্নিঝরা অভ্যুত্থানে বিদায় নিয়েছে স্বৈরশাসক। রাজনীতিতে এসেছে নতুন মেরুকরণ। দীর্ঘদিন পর রাজপথে ফিরেছে বিএনপি ও জামায়াত। অস্তিত্ব সংকটে প্রতাপশালী আওয়ামী লীগ। হিসাবের খাতায় ব্যর্থতার গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুন বছরে নতুন শপথে বলিয়ান হতে উদ্গ্রীব দেশের মানুষ। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট জানাচ্ছেন বিস্তারিত। পুরনো বছরের শেষ সূর্যটা ডুবে গেল কালের গর্ভে। ঘটনাবহুল বছরের সব অপ্রাপ্তি ভুলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লগ্নে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সবার। বিগত বছরের জীর্ণ পুরাতন সরে জীবনে আসুক নতুন সম্ভাবনা। রাজনীতিতে নতুন মেরুকরণের বছর ছিল 2024। শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির। 1971-এ স্বাধীনতার পর 2024 ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে ঘটনাবহুল বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসকের পতন ঘটে এবছর। স্বস্তিতে রাজনীতি করার সুযোগ তৈরি হয় ফেরারি বিএনপি ও জামায়াতের। কোটা কমিয়ে সরকারি চাকুরিতে মেধায় নিয়োগের দাবিতে 2018 সালে যে আন্দোলনের যাত্রা শুরু তা পূর্ণতা পায় 2024 সালে। জুলাই জুড়ে ছাত্র আন্দোলন দমাতে এমন কোনো পদক্ষেপ নেই যা নেয়নি ফেসিবাদ সরকার।
5 আগস্ট কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় যোগ দেন লাখো জনতা। আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে যান প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। নতুন বছরে নতুন প্রত্যাশা সাধারণ মানুষের, সবার চাওয়া নিত্যপণ্যের দাম থাকুক সহনীয়, নতুন বছরে নতুন সরকার আসুক, হোক প্রয়োজনীয় সংস্কার। আমি যদি দূষিত হয়ে নির্বাচনে যাই তাহলে কোনো লাভ হচ্ছে না। আগে আমাদেরকে পরিশুদ্ধ একটা ভালো একটা অবস্থানে যে তারপর নির্বাচন দিলে মানে সব কিছু ব্যালেন্স হবে। এই যে দ্রব্যমূল্য এবং সাধারণ জীবনযাপন যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমরা এই 2025 সালকে এইভাবে আমরা দেখতে চাই। বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, জামাত হোক, বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক, যে সরকারই আসুক যাতে জনগণের কল্যাণমুখী সরকার হয়। গ্লানি মুছে নতুন বছর হোক জনমানুষের কল্যাণে, এমন প্রত্যাশা সর্বসাধারণের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। 31st নাইটে আতশবাজি বন্ধে কঠোর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আতশবাজি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, আতশবাজি ও উশৃঙ্খলতা বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি তৎপরতা দেখছেন, জানাবেন আমাদের। নীরা, আপনাকে নতুন ইংরেজি নববর্ষ 2025 সালের শুভেচ্ছা। সেই সাথে আরটিভি পরিবারের পক্ষ থেকে যারা আরটিভির দর্শক রয়েছেন তাদেরকে এবং দেশবাসীকে নতুন নববর্ষের শুভেচ্ছা। আমরা গুলশান পুলিশ প্লাজার সামনে রয়েছি। এখানে গুলশানে প্রবেশের যে পথটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন যে স্থানগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোতে পুলিশের তল্লাশি রয়েছে। গুলশানের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে বনানী গেট এবং আমতলী গেট এই দুই দিক দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এই পুলিশ প্লাজার সামনে দিয়ে শুধু এক্সিট রয়েছে। এই রকম রাজধানীর যে বিভিন্ন এলাকা রয়েছে, এই অভিজাত এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন যে এলাকা রয়েছে সেগুলোতে টহল পুলিশ রয়েছেন যারা নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন। এবং যেহেতু হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে কোনো রকম আতশবাজি, পটকা এবং ফানুস উড়ানো যাবে না, ঠিক সেই কারণেই নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং সড়কে তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যেহেতু গুলশানে প্রবেশ করতে যাওয়া যাবে না, যে কারণে যারা হাতিরঝিল হয়ে গুলশানে নিকেতন হয়ে যারা গুলশানে প্রবেশের চেষ্টা করছেন তারা আটকা পড়েছেন রাস্তায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এরকমটি আমরা দেখেছি। গুলশানের অনেক বাসিন্দা রয়েছেন যারা মোটামুটি বিক্ষুব্ধ হয়েছেন এই পথটিতে যাওয়ার জন্য, যে হঠাৎ করে কেন বন্ধ হয়েছে, যদিও আগে থেকে নির্দেশনা ছিল তারপরেও। বাদল, আপনাকে ধন্যবাদ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রায় 2 বছর পর আবারও শুরু হচ্ছে জাহাজ রফতানি। চট্টগ্রাম ভিত্তিক জাহাজ রফতানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নতুন বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে রায়ান নামের একটি জাহাজ রফতানি করবে। প্রতিষ্ঠানটি জানায় পর্যায়ক্রমে মরুর দেশে যাবে আরও 7টি জাহাজ। 69 মিটার দীর্ঘ ল্যান্ডিং ক্রাফট বা মাঝারি ধরনের জলযান রায়ান রফতানির মধ্য দিয়ে জাহাজ নির্মাণ শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ভিতরে একটা শেষ হয়ে গেছে, আরও 7টা এখন চলমান। সব মিলে আমরা এই 8টা কমপ্লিট করবো আগামী বছর 2025-এ। এক্সপোর্ট করে আমরাও বিশেষ করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আমরা ওয়েল ইকুইপড এবং আমাদের এখানে যথেষ্ট দক্ষ জনবল আছে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।
হ্যাকাররা মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র এবং কিছু নথিতে প্রবেশ করেছে। চীন রাষ্ট্রীয়ভাবে হ্যাকারদের দিয়ে এই কাজ করিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। চলতি মাসের শুরুর দিকে হ্যাকিংয়ের এই ঘটনা ঘটে। এর পরপরই এতে সুরক্ষিত ডিপার্টমেন্টের নথি কিভাবে হ্যাক হয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। ইতিমধ্যে ট্রেজারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে মার্কিন আইন প্রণেতাদের লিখিত চিঠি দেওয়া হয়েছে। একে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন আখ্যা দিয়ে ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র। টানা দ্বিতীয় জয় নিয়ে বিপিএল-এর পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে 37 রানে হারায় খুলনা টাইগার্স। নাজমুস সাকিবের রিপোর্ট। ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে সিলেটকে হারের স্বাদ দিল রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 34 রানে জয় নিয়ে একাদশ আসরের পয়েন্ট টপার সোহানের বাহিনী। টস জিতে ব্যাট করতে নেমে 28 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স। আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত ধরে দলকে এগিয়ে নেন ইফতেখার আহমেদ। তাকে সঙ্গ দেন খুশদিল শাহ, শেখ মাহিদি ও নুরুল হাসান সোহান। তাদের ব্যাটে নির্ধারিত ওভারে রংপুর রাইডার্স সংগ্রহ করে 6 উইকেটে 155 রান। ইফতেখার অপরাজিত থাকেন 47 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর গতিতে এগুতে থাকে সিলেট স্ট্রাইকার্স। ফলে অল আউট না হলেও নির্ধারিত ওভারে 9 উইকেটে 121 রানের বেশি করতে পারেনি আরিফুল হকের দল। এর আগে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে অঙ্কন ও বৈশিষ্ট্যর উইলতে ভর করে 4 উইকেটে 203 রান করে খুলনা টাইগার্স। দেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএল-এ দ্রুততম 50 রেকর্ড গড়া মহিদুল ইসলাম অঙ্কন 22 বলে 6 ছক্কা ও 1 চারে অপরাজিত থাকেন 59 রানে। উইলিয়াম বৈশিষ্ট্যর উইলো থেকে আসে 75 রান। জবাবে খেলতে নেমে খুলনার বোলিং নৈপুণ্যে 166 রানে অল আউট হয় চিটাগাং কিংস। খুলনা টাইগার্স জয় পায় 37 রানে। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি। মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল, অটুট হবে ঐক্য। জাতীয় ঐক্য বাধাগ্রস্ত হওয়ার মতো কাজ থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের। জুলাই বিপ্লবের পাশে থাকা শিবিরকে দেশ গঠনেও চান সার্জিস। বিদ্যুতের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন, আলামত মেলেনি বিস্ফোরক ব্যবহারের। এবং বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2024। দেশে দেশে খ্রিস্টীয় নববর্ষ বরণ শুরু, চোখ ধাঁধানো আয়োজন। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।